আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামফনি ইনোভা 40 10,000-এর নতুন আকর্ষণ। আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা যদি অনেকটা সম্ভবত কি এটা আরো 12ই আগস্ট 2025, বেশি দেরি না, 1-2 মাসের আগের একটা পুরান ভিডিও, সেটা আমরা দেখবো, অবশ্যই রিঅ্যাকশনও করবো। তো স্যামফনি ইনোভা 40, এটা 10,000-এর মধ্যে নতুন আকর্ষণ, সেটা আমরা অবশ্যই দেখবো। আর দেখবো যে কতটা পারফরম্যান্স, সেটা অবশ্যই দেখার আছে। তো ভিডিওটি নিয়েছি তোমার প্রযুক্তি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক আসলে কতটা ভ্যালু ফর মানি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে আসলাম হলো এন্ট্রি লেভেল বাজেট। ওরে ভাই, স্যামফনি ইনোভা 40, এটা হলো বক্স কন্টেন্ট প্লাস মোবাইল। বক্স কন্টেন্টটা মোটামুটি 10,000 হিসেবে ঠিক আছে, খারাপ না। বাট মোবাইলটা দেখো, পিছনে যে ডিজাইনটা ভাই, এক কথা ভাই প্রিমিয়াম। এটা যে 10,000 টাকার একটা ফোন দেখে মনেই হচ্ছে না। তো ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। ইনোভা সিরিজের নতুন একটা ফোন ইনোভা 40, অর্থাৎ ওকে। আমাদের হাতে থাকা এই মোবাইলটা খুবই সুন্দর একটা বাজেট প্রাইসে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে ইনোভা। বাট আমরা এই ফোনটা ইউজ করতে যে আমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল এবং ওভারঅল এটা গেমিং পারফরমেন্স প্লাস এই বাজেট অনুযায়ী এটা কেমন শক্তপোক্ত বা কেনার মতো ফোন কিনা, তার সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ওকে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ইনোভা 40 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটা বেশ বড়সড় একটা ফোন, বিকজ এটা ডিসপ্লেটা হলো 6.75 ইঞ্চি সাইজের। আর ওরে, 6.75 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে, যেটা আসলে ভালো। বাট ডিসপ্লের মধ্যে ওয়াটার ড্রপ নচ, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ 2025 সালে এটা আসলে বেমানান বলা যায়, কারণ মানানসই না। অ্যাটলিস্ট এখানে 10,000 টাকা ফোন ঠিক আছে বললাম, তারপরও যদি পাঁচল কাটার দিত তাহলে আসলে দেখতে আরো সুন্দর লাগতো। কারণ মোবাইলটা দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর। পিছনে লুকিংটা দেখো, দেখে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ফোন। বাট যে ডিসপ্লেটা যদি ওখানে পাঁচল কাটার দিত তাহলে আসলে ভালো হতো। যেটা আসলে 2025 সালে এসে ওয়াটার ড্রপ না, সেটা আসলে মেনে নেওয়া বড়ই কঠিন। তো চলো ভিডিওটি প্লে করি। বক্সি শেপটে আসা এই মোবাইলটা বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি আচ্ছা। ফোনটা যদি আমি ইন হ্যান্ড ফিলের কথা বলতে চাই, ইউজ করার সময় বেশ ভালোই লেগেছে। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের যে ফোন সেটা বোঝা যায় না। তার পাশাপাশি ফোনটা আমরা যখন আউটডোরে ইউজ করতে গিয়েছি, ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেনি, কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এবং মোবাইলটা রয়েছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করছিল। খুব একটা অ্যানিমেশন ডিলের আমরা দেখা পাইনি। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15, 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা আননেসেসারি তেমন একটা অ্যাপস দেখি নেই, অনেকই ক্লিন ইউআই। আমরা অনেক ফোন আছে যেগুলো এই বাজেট রেঞ্জে পাওয়া যায়, হয়তো বা দাম কম, বাট ইউআইতে প্রচুর আননেসেসারি অ্যাপস ব্লটার থাকে। বাট ইনোভার এই ফোনে কিন্তু আমরা একেবারেই সেটা দেখি নেই, যেটা খুবই ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। আর ল্যাগিং ফ্রেম ড্রপের কথা বলতে গেলে আমরা মোটামুটি বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি। বেশ অনেকগুলো অ্যাপসই আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে কমফোর্টেবল ভাবে সফট করে করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যুসটা পাইনি। তবে যদি আরেকটু স্পিড পেতাম ইউআই থেকে তাহলে আরো বেশি ভালো লাগতো। দেন এই মোবাইলটার বাটন এবং প্রসেসর কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই মোবাইলতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে সিরিয়াসলি, আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার প্লাস 6000 এমএএচ একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ 10,000 টাকার মধ্যে। কারণ আমরা 20-22 হাজার টাকার ফোনে কি মাঝে মধ্যে আমরা 5000, 5000, 5500 এরকম পাই। বাট এটা আমরা 6000 এমএএচ একটা বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে একটা ঘুরছেন। হ্যাঁ, তো চলো ভিডিওটি প্লে করি। 18 ওয়াটের চার্জার রয়েছে। 6000 মিলিঅ্যাম্পিয়ার হিসেবে 18 ওয়াটের চার্জারটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি ওয়াটের চার্জার হলে ভালো হতো। তবে বাজেট হিসেবে চিন্তা করলে সেটা আবার ওকে আছে, বাট চার্জারটা একটু বেশি ওয়াটের হলে আমরা একটু দ্রুত চার্জ করে ফেলতে পারতাম ফোন। বাট এনিওয়েজ, ফোনটা যখন আমরা একবার চার্জ করেছি, আমরা মোটামুটি যখন বেসিক ইউজ করেছি, টুকটাক গেমিং টেমিং করেছি, হালকা পাতলা ইন্টারনেট ইউজ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 2.5 দিনের কাছাকাছি, যেটা আমার কাছে খুবই
ইমপ্রেসিভ Impressive। লেগেছে। তবে একটা ব্যাপার আসলেই। হলো, আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক আপনার উইক, সেখানে হতে পারে যে ব্যাটারিটা আরেকটু বেশি ড্রেন হবে, বিকজ এটা যে কোনো ফোনের ক্ষেত্রে যদি আপনার বাসা বা আপনার এরিয়াতে যদি নেটওয়ার্কটা দুর্বল থাকে, তখন নেটওয়ার্ক সার্চ করার কারণে একটু ব্যাটারি ড্রেন হয়, সব ফোনই হয় এটা। দেন এই মোবাইলটা যখন আমরা একদম টানা ইউজ করেছি, মুভি দেখেছি, ভিডিও দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 7 ঘন্টার উপরে। এবার ওরে ভাই। ডিসপ্লেটা হলো 6.75 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে 120 আচ্ছা। Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে রেজলিউশন হলো 1600x720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 260 ppi। ফোনটা দিয়ে আমরা ভিডিও টিডিও দেখেছি, 720p তে যথেষ্ট ভালো ভিডিও দেখা যায়। কালার ডিটেলস ওকে লেভেলের আছে। এই বাজেট রেঞ্জে যদি আমি অন্যান্য ফোনের সাথে যদি আমি ভিডিওর পারফরমেন্সের কথা বলতে চাই, তাহলে এই মোবাইলটা চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে ভেজেলগুলো বাজেট হিসেবে ঠিকঠাক আছে, তবে বেজেল গুলো বাজেট হিসেবে ঠিকঠাক আছে, বাট লোয়ার বেজেলটা অনেক মোটা, যেটা একটু থিন করলে আসলে ভালো হতো। বাট আপার বা সাইড যে চিনগুলো ঠিক আছে, মোটামুটি বাজেট হিসেবে ঠিক আছে, বাট লোয়ার বেজেলটা একটু বেশি মোটা। আর ডিসপ্লে যে বললাম, ওই যে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, যেটা আসলে একটা খুবই একটা হতাশাজনক একটা ব্যাপার। এটা অ্যাটলিস্ট পাঞ্চল কাটও দিতে পারতো, এটা দিলে আসলে কোনো প্রবলেমই হতো না। তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো আইপিএস ডিসপ্লে আর ভিডিও কন্টেন্ট ওয়াচিং করে মজা পাবে, খারাপ না, কারণ এখানে দেখলাম কালার মোটামুটি ভালোই, বেশ কালারফুল, বাজেট হিসেবে এটা মানা যায় অবশ্যই। তো ডিসপ্লে নিয়ে আশা করি মানে ওয়াটার ড্রপ মাছ বাদ দিলে এছাড়া কোনো সমস্যা হবে না, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। চিনটা আমার কাছে একটু মোটা মনে হচ্ছে, এবং তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে যে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা পাঞ্চল হলে বেশি ভালো হতো। আরেকটা বিষয় সেটাই। হলো, ডিসপ্লে ঠিক উপরে যেই ওয়াচ বা যে নেটওয়ার্ক বারগুলো রয়েছে, এটা একটু বেশি উপরে, আর একটু যদি নিচের দিকে হতো আর একটু বেশি ভালো হতো। এই মোবাইলটা রিয়ার প্যানেলের হলো ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটা ক্যামেরাই আসলে মেইন, সেটা হলো 50 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনি IMX752 সেন্সর। ওয়াও। এবং মানে আমরা এখানে 10,000 টাকার ফোনের মধ্যে আমরা একটা মেন সেন্সরই পাচ্ছি, সোনির ক্যামেরা, ঠিক আছে, যেটা কিন্তু আসলে দুর্দান্ত পাবো। সোনি আইএমএক্স, যাই হোক, এটা একটা মডেল নম্বর। সোনির সেন্সর মানে মোবাইল যেগুলো, ওগুলো আসলে ভালো হয়, এটা অস্বাভাবিক কিছু না, কারণ ছবি কোয়ালিটি আসলে দারুণ হয়। অবশ্যই আমার ছবি কোয়ালিটি দেখবো, তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাক প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবি ওরে পারফরমেন্সের ভাই, কথা বলতে গেলে, এই বাজেট রেঞ্জের সেই। ফোনগুলো দিয়ে যে খুব ইমপ্রেসিভ ফটোগ্রাফি করা যাবে ঠিক তা না, তবে আমরা এই ফোনটাতে আউটডোরে প্রপার লাইট কন্ডিশনে না, অবশ্যই এটা 10,000 টাকার ফোন দেখে ছবি কোয়ালিটি দেখে মনে হচ্ছে না যে এটা একটা 10,000 টাকার ফোনের ছবি, বাট এটা ছবি কোয়ালিটি আসলেই ভালো। হ্যাঁ, দেখো ছবিগুলো বেশ কালারফুল, ন্যাচারাল মনে হচ্ছে। আর স্কিন টোনটাও হ্যাঁ অনেকটা একদম ন্যাচারাল, বাট একটু স্মুথ করেছে এই আর কি, দেখতে সুন্দর হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারটা ওটা একটু আর্টিফিশিয়াল লাগছে এই আর কি। তো ওভারঅল বাজেট হিসেবে এটা মানানসই বলা যায়, বা রেডি টু আপলোড বলা যেতেই পারে। তো চলো বিউটি প্লে করি। যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি। কালার ডিটেলসের একটু ঘাটতি ছিল, আর একটু অ্যাকুরেট ডিটেলস দিলে হয়তো বা একটু বেশি ভালো লাগতো। তবে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ, ওভারঅল বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক আছে। মোবাইলটাতে হাইস্ট 1080p 60 ওরে, fps এ শুট করা যায়। ভিডিও ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে, যেহেতু খুবই বাজে, PIS খুবই বা বাজে। OS কোনো কিছুই নাই এই বাজেট রেঞ্জের ফোনে, নর্মালি থাকেও না। সো ভিডিও শুট করে আমরা বেশ ভালো পরিমাণে শেকি একটা ফিল পেয়েছি। না, ভিডিওটা আসলে শেকি ফিল, মানে একবারে গোলা, ঠিক আছে, শার্পনেস, ডিটেলস সব লেভেলের ঘাটতি, প্লাস ওএস বা ইএস নাই, 10,000 টাকার ফোনে থাকাটাও স্বাভাবিক, না থাকাটাই স্বাভাবিক। বাট একেবারে খুবই মানে ভিডিওটা খুবই মানে কোয়ালিটি খুবই বাজে। মানে এই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা এই কন্টেন্ট ক্রিয়েটর করতে চাচ্ছ, মানে ভিডিও শুট করতে চাও, তার জন্য এই ফোনটা আসলে সাজেস্ট করা যায় না, কারণ এই ফোনের ভিডিওটা একেবারেই খুবই বাজে। তো চলো ভিডিওটি প্লে করি। দেন এই মোবাইলটা ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি আচ্ছা। ক্যামেরাতে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বেশি বলতে চাই, ভালো না। প্রপার লাইট কন্ডিশন যখন আমরা ছবি তুলেছি, ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল, তবে একটু ব্রাইটনেসের ঘাটতি ছিল। আর একটু যদি ব্রাইটার ছবি আসতো তাহলে আরেকটু ভালো লাগতো, আর একটু যদি স্যাচুরেশনে দেখা পেতাম তাহলে। আর ছবিগুলো হ্যাঁ মোটামুটি মানে 8 মেগাপিক্সেল ক্যামেরা বা 10,000 টাকা ফোন হিসেবে ঠিক আছে মোটামুটি, বাট আমার কাছে বেশি একটা ভালো লাগছে না, কারণ ডিটেলসের হালকা পাতলা ঘাটতি বা শার্পনেসের ঘাটতি। আর কালার টোন, ফেস টোন যেটা দেখো, এটা ন্যাচারাল মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে কি মানে তোমার এআই বা আর্টিফিশিয়াল মনে হচ্ছে এই আর কি। তো যেটা একটু সমস্যা এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আরো বেশি ভালো লাগতো, কিন্তু এই মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল ইউনিসকে T7250 প্রসেসর, তাই অক্টা কোর এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো একটু দেখে নি, ওয়েট। T7250 প্রসেসর। আচ্ছা, ইউনিসকের মানে ইউনি এসওসি যেটা T75 কি একটু ওয়েট। পারবেন না। এই মোবাইলতে প্রসেসর হিসেবে ছিল ইউনিসকে T7250। আচ্ছা, T750, ঠিক আছে, ইনি এসওসি যেটা চিপসেট, হ্যাঁ এইরকম বাজেটে তোমার ইনি এসওসি চিপসেট আসবে, এটাই স্বাভাবিক। মিডিয়াটেক দিলে আসলে ভালো হতো, মিডিয়াটেকের G99 বা G100 এটা দিলে আসলেই ভালো হতো। বাট T7
সরি T7250 যেটা, এটা আসলে কতটা পাওয়ারফুল মানে বাজেট হিসেবে কতটা পাওয়ারফুল সেটা তোমরা বুঝতেই পারছো। মানে বেশি একটা না, মানে একটা লোয়েস্ট চিপসেট বলা যায়, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। প্রসেসর, অক্টাকোর এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। ও রে ভাই, স্কোর পেয়েছি আমার 3,28,200। হ্যাঁ আন্তর্জাতিক স্কোর দেখে বোঝা যাচ্ছে 3,28,000 স্কোর এসেছে এই আর কি, 3 লাখ। তো যেটা খুবই একটা মানে বেশ একটা কি এন্ট্রি লেভেলের চিপসেট দেখেই বোঝা যাচ্ছে, মানে স্কোর দেখে বল দিতে পারি। তো বেশি একটা গেমিং করতে পারবে না, হালকা পাতলা টুকিটাকি গেমিং করতে পারবে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। 86 বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার খুবই করে কম। দিয়েছি। এমনটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে যেহেতু র্যাম বেশি ছিল, সো অনেক ধরনের গেম প্লে করা গেল। আমরা ফোনটা দিয়ে কল অফ ডিউটি গেমসটা প্লে করেছি। মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, এটা পাওয়াটাও স্বাভাবিক, কারণ এটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক ফোন না। অপরদিকে যখন আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, সেটা যথেষ্ট ভালো খেলতে পেরেছি। কালার ডিটেলসের আমরা ওইভাবে খুব একটা ঘাটতি দেখা পাইনি। ইনফ্যাক্ট অ্যাশফার গেমসের হ্যাপটিক ফিডব্যাকও এই ফোনে যথেষ্ট ভালো ছিল। তাই এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে, এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল 10,999 টাকায়। এই বছর আমরা জানি এই মোবাইলটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগেনি। এমনটা ল্যাকিংসের কথা যদি বলতে চাই, যে বাজেটে ফোনটা এসেছে সেই হিসাবে যদি আমি চিন্তা করি, ফোনের ডিসপ্লের উপরে যে নচটা রয়েছে এটা অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, বিকজ এই বাজেট রেঞ্জে আমরা তার পাশাপাশি ডিসপ্লেটা যথেষ্ট ভালো, বাট আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটার আউটলুক কিন্তু যথেষ্ট সুন্দর, বাট এটা যদি আরেকটু স্লিম হতো না, তাহলে আরেকটু স্টাইলিশ, আরেকটু হ্যান্ড এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগতো এবং আরেকটু প্রিমিয়াম লাগতো যদি আমি 10,000 টাকার ফোন হিসেবে চিন্তা করি তাহলে। বাট এই জিনিসগুলো যদি বাদ দেই, এই ফোনটা যে বিষয়টা আমার কাছে নাম্বার 1 সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ফোনটা চার্জ ব্যাকআপ খুবই ভালো। যারা লং টাইম ফোনে কথা বলেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তার পাশাপাশি যেহেতু ডিসপ্লেটা বড়, সো মিডিয়া কনজিউম করতে অনেক ভালো লাগে। যারা ভিডিও টিডিও দেখেন, টুকটাক মানে মুভি টুভি দেখেন, তারাও এই ফোনে ভিডিও দেখে মজা পাবেন, বিকজ চার্জ ব্যাকআপও আলটিমেটলি অনেক বেশি। তবে হ্যাঁ, 18 ওয়াটের চার্জারটা অনেক কম হয়ে গেছে, আর একটু বেশি ওয়াটের চার্জার হলে হয়তো আমরা একটু দ্রুত চার্জ করে ফেলতাম। বাট চার্জ ব্যাকআপ যেহেতু লং টাইম পাওয়া যায়, সেটা আবার অনেকটা পুষিয়ে নেয়। তার পাশাপাশি ইনোভা তাদের এই মোবাইলের ইউআইতে অনেক কাজ করছে, মানে বোঝা যায় আননেসেসারি অ্যাপস তেমন একটা দেয়নি। তার পাশাপাশি আমরা যখন ইউজ করছি তখন ল্যাগিং ফ্রেম ড্রপ এই ইস্যুসগুলো পাইনি, মানে একদম বাটারি স্মুথ একটা ফিল পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি থামস আপ দেওয়ার মতো বিষয়। কারণ এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আমরা অনেক সময় ল্যাগ ট্যাগ দেখতাম, ইনোভা বলেন বা তাদের অন্যান্য ব্র্যান্ড বলেন, বাট এই ফোনটাতে যেই বাজেটে এসেছে সেই হিসাবে ইউআই এক্সপিরিয়েন্স চমৎকার। আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা ভিডিও তো বলেছি, এখনও বলতেছি, এটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক ফোন না। তবে যারা হালকা পাতলা লাইট গেমসগুলো খেলেন তাদের কাছে আবার এটা ভালো লাগবে। আর ক্যামেরার কথা একটু আগে যেটা বললাম, যেটাতে সনি IMX752 সেন্সর থাকায় মোটামুটি বেশ ভালো ডিটেলস সহ আমরা ছবি তুলতে পেরেছি। তবে আরেকটু স্যাচুরেটেড ছবি পেলে আমাদের আরেকটু বেশি ভালো লাগতো। সো এই হলো আমাদের ইনোভা 40, অর্থাৎ এই মোবাইলটার ওভারঅল একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসা আজকের এই রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, আমরা দেখে নিলাম। তো সিম্ফনি ইনোভা 40, হ্যাঁ এখানে তার সাথে তার কনক্লুশন অনেক কিছু বলেছে, আমরা এখন বলবো অবশ্যই। 10,000 টাকা নতুন আকর্ষণ। হ্যাঁ, ফোনটা যদি ডিজাইন করেন মানে ডিজাইনে আসে, তো ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ। বিশেষ করে ব্যাক প্যানেলের যে ডিজাইনটা দেখে মনে হয় না যে এটা একটা কি, মানে 10,000 টাকা ফোন দেখে মনে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস বা মিড রেঞ্জের একটা কিং বলা যায়। এরকম ডিজাইন কোয়ালিটি এরকমই মনে হচ্ছে, মানে লো কোয়ালিটি মনে হচ্ছে না। তো ডিজাইনে অবশ্যই ভালো, বাট এখানে বিল কোয়ালিটি কি সেটা কোনো মেনশন নেই, প্লাস মানে বিল কোয়ালিটির কোনো মেনশন নেই বললেই চলে এই আর কি। তো এটা প্লাস্টিক ডিভাইস অবশ্যই। আর ফোনটা যে ডিসপ্লেটা 6.75 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পাচ্ছি, ডিসপ্লেটা আসলেই বড়। বা ডিসপ্লেটা একটা IPS ডিসপ্লে পাচ্ছি, যেটা ফুল HD প্লাস সাপোর্ট করে এই আর কি। আর এখানে তোমাকে ডিসপ্লের মধ্যে কি একটা ওয়াটার ড্রপ নচ, যেটা খুবই একটা হতাশাজনক ব্যাপার। মানে 2025 সালে এটা আসলে মানানসই না। 10,000 টাকা ফোন হচ্ছে কি হয়েছে, মানে আমরা 10-12 হাজার টাকা ফোনের মধ্যে কি 5 হোল কার্ড পেয়ে থাকি। আর এখানে 5 হোল কার্ড কি 2025 সালে কি এটা বর্তমানে কি হক বা দাবিদার বলা যায়, কিন্তু এখানে তারা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করছে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর ডিসপ্লের কোনো প্রোটেকশন দেওয়া নাই, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। বাট IPS ডিসপ্লে হিসেবে দেখলাম, কালার মানে ভিডিও কোয়ালিটি দেখলাম খুবই ভালো, খারাপ না। মানে কালার কোয়ালিটি খুবই ভালো, মানে ন্যাচারাল বা যেরকম হয় IPS ওরকমই, খারাপ না, দেখতে খুবই সুন্দর লাগছে। তো ওই হিসেবে মানে ডিসপ্লে প্রোটেকশন বা ডিউরেবিলিটি থেকে এই ধরনটা পিছিয়ে আছে। এরপর যদি আসি, এর কোনো অ্যান্ড্রয়েড আপডেট দেখতে পেলাম না, কারণ এখানে অ্যান্ড্রয়েড কত বছরের আপডেট দেবে সেটাও জানি না। হয়তো মনে হচ্ছে যেটা যে অ্যান্ড্রয়েড 15 এসেছে, বাট এখানে অ্যান্ড্রয়েড মানে কোনো আপডেট দিবে না এই আর কি। বা সিকিউরিটি আপডেটে কোনো আমরা কি কোনো ইনফোই পাই নাই, তো যেটা
না, যেটা একটা হতাশাজনক বলা যায় এই আর কি। এরপর যদি সে আইপি রেটিং, এখানে আইপি রেটিং এর কোনো মেনশন ছিল না বা আইপি রেটিং এর কোনো ইনফোই ছিল না, তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার, হয়তো আইপি রেটিং ও নাই, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এরপর যদি আসি ব্যাটারিটা আসলেই ভালো, ব্যাটারিটা 6000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, বাট ব্যাটারি হিসেবে চার্জারটা খুবই ছোট, মানে 18 ওয়াটের একটা চার্জার, এটা ফাস্ট চার্জার বলে, বাট এটা ফাস্ট চার্জার বলা বলেই দেয়, কারণ এই চার্জার দিয়ে মানে 6000 mAh চার্জ করা বিশাল একটা কষ্টদায়ক ব্যাপার, 2 থেকে আড়াই ঘন্টা তো লাগবে অ্যাটলিস্ট। তো অ্যাটলিস্ট যদি 25 বা 33 ওয়াটের যদি দিত তাহলে আসলে এই ব্যাটারির সাথে চার্জারটা জমে ক্ষীর হতো, বাট ব্যাটারিতে এগিয়ে থাকলেও চার্জারে পিছিয়ে আছে এই আর কি। তো ফোনটা এরপর যদি আসি তোমার চিপসেটে, ইউনি অ্যাসোসির যেটা T7250 একটা চিপসেট দিয়েছে, যেটা একটা লোয়েস্ট চিপসেট বা লো বাজেটের চিপসেট বলা যায়, যেটা দিয়ে তুমি, যেটা কি একটা এন্ট্রি লেভেলের চিপসেট বলাই যেতে পারে, ঠিক আছে? ওইটা দিয়ে তুমি বেশি একটা গেমিং করতে পারবে না অবশ্যই, মানে হালকা হালকা টুকিটাকি গেমিং করতে পারবে, আর ওভারঅল মোটামুটি কি রেগুলার কাজ বাস করতে পারবে, বাট বেশি মাল্টিটাস্কিং হোক হালকা পাতলা করতে পারবে, সমস্যা নাই। দেখলাম মানে ওপেনিং ক্লোজিং বেশি একটা সমস্যা হয় না, বাট বেশি চাপ দিলে সমস্যা হবে এই আর কি। তো অবশ্যই এটা মাথায় রেখে ওইভাবে ইউজ করবে। এরপর যদি আসি তোমার ক্যামেরাতে আমরা মেন সেন্সর পাচ্ছি মানে 50 মেগাপিক্সেলের কি সোনির একটা সেন্সর, যেটা ছবির কোয়ালিটি দেখলাম লাইটিং কন্ডিশনে খুবই ভালো। হ্যাঁ, ডিটেলসে ঘাটতি আছে অবশ্যই, বাট ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুবই ন্যাচারাল। বাট বাকি সেন্সরের কোনো কিছু পাইনি। আর 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, বাট সেলফি ক্যামেরা ছবিগুলো বেশি একটা ভালো নাই, মানে আমার কাছে ভালো লাগেনি অ্যাটলিস্ট, বাট খুবই কেমন জানি লাগে, মানে রেডিটর যে আপলোড ইমেজ বলবো সেটা বলার কোনো ওয়ে নেই, কারণ ছবি কোয়ালিটি বা ডিটেলসে সেই লেভেলের ঘাটতি। আর এখানে তো ওআইএস ইএস নেই, তো তার জন্য ভিডিও কোয়ালিটি খুবই বাজে, কারণ একেবারে শেকি একদম দেখতে ঘোলা, একদম মানে স্টেবল না, ঠিক আছে? মানে ভিডিও কোয়ালিটি খুবই বাজে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও মানে মোবাইলটি নিতে যাচ্ছে তাদের জন্য কি ফোনটা অবশ্যই রিকমেন্ড করা যাচ্ছে না। তো 10,000 টাকা ফোন হিসেবে এটা যা দিয়েছে তা অবশ্যই ভালো, খারাপ না, মোটামুটি কাজ চালানোর মতো। তো 6 জিবি ভেরিয়েন্টের এই ফোন 128 জিবি, যেটা 10,999 টাকা, মানে 11,000 টাকা। তো ওভারঅল যারা সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে কি নিতে চাচ্ছ, বা যারা কি বলে আমাদের পরিবারের কি সিনিয়র সিটিজেন আছে, যারা একটা স্মার্টফোন নিতে চাচ্ছে এখন, তাদের জন্য ফোনটা আসলে, কারণ তারা গেমিং করবে না, তারা জাস্ট কল করবে আর কথা হবে, তাই না? তাদের জন্য কি ফোনটা সাজেস্ট করা যায়। বাট আমার মতো যারা আছো বা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছো তাদের জন্য কি ফোনটা কি এটা ভালো হবে না, বা যারা গেমার আছো তাদের জন্য কি ফোনটা অবশ্যই নেওয়া ঠিক হবে না। বাট সেকেন্ড হ্যান্ড হিসেবে, মানে সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে কি তুমি এটা অবশ্যই নিতে পারো। তো ওভারঅল বাজেট হিসেবে মোটামুটি ঠিক আছে, বাট তারপর আর একটু বেশি কিছু দিলে আসলে ভালো হতো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ক রাখতে পারেন, গেট দেবে এখন। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।